হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো মাধ্যমিক রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, 24 ঘন্টা অতিবাহিত। অনেক স্টুডেন্ট রয়েছে যারা খুব ভালো রেজাল্ট করেছো, অনেক স্টুডেন্ট রয়েছে যাদের আশানুরূপ ফল হয়নি। গতকালই মাধ্যমিক রেজাল্ট বেরোনোর পর আমরা একাধিক টপার দেখেছি, অনেক ছাত্রছাত্রীদের সাথে কথাও হয়েছে যারা খুব ভালো রেজাল্ট করেছে, আবার অনেকের মন খারাপ কেননা আশানুরূপ ফল হয়নি বলে। আজকের এই ভিডিওটা সকল ছাত্রছাত্রীরা তোমরা রয়েছো, ইভেন যারা টপারও হয়েছো বা যে সমস্ত ছাত্রছাত্রীরা অকৃতকার্য হয়েছো, নাম্বার কম পেয়েছো, 1 নম্বরের জন্য ফেল করেছো, 2 নম্বরের জন্য তোমাদের স্টার হয়নি, লেটার হয়নি, সেই সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা এটাই শেষ সুযোগ কতকগুলো পদ্ধতি অবলম্বন করে মাধ্যমিকের রেজাল্ট বাড়িয়ে নেওয়ার, অর্থাৎ নাম্বার বাড়িয়ে নেওয়ার। এটাই কিন্তু শেষ সুযোগ। 3টে পদ্ধতিতে এই নাম্বার তোমরা বাড়াতে পারবে। কিভাবে বাড়াতে পারবে সেটা বলবো। 2 নম্বর যেটা রয়েছে, ক্লাস 11-এ ভর্তি হতে গেলে মাধ্যমিকে কত নাম্বার থাকলে তোমরা স্কুলে ভালো সাবজেক্টে ভর্তি হতে পারবে সেটা জানিয়ে দেবো। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো একদম প্রথমে যেটা আমি তোমাদের বলবো, মাধ্যমিক পর্ষদের পক্ষ থেকে নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। 3টে জিনিসের যে নোটিফিকেশন সেটা পাবলিশ হয়েছে। একটা মাধ্যম হচ্ছে নাম্বার বাড়ানোর পিপিএস, 2 নম্বর মাধ্যম হচ্ছে পিপিআর, 3 নম্বর মাধ্যম হচ্ছে বোর্ডের কাছ থেকে উত্তরপত্রের জেরক্স কপি গ্রহণ করা। 3টে প্রসেসটা কি সেটা একটু বলে দিই। প্রথমে বলি পিপিএস। পিপিএস মিনস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, অর্থাৎ এটা কারা করবে? পিপিএস করবে সেই সকল ক্যান্ডিডেট যারা মাধ্যমিক পাশ করে গেছো। পাশ করা ক্যান্ডিডেটদের জন্য কি পিপিএস, তাদের জন্য কিন্তু রিভিউ নয়। রিভিউটা তাহলে কাদের জন্য সেটা বলে দিচ্ছি। কিন্তু পিপিএসটা কিভাবে করবে? এই সকল পিপিএস বলো বা পিপিআর বলো, যাই কিছু, এটা তোমাদের স্কুলের মাধ্যমে করতে হবে। উচ্চ মাধ্যমিকে যেমন নিজেরা করা যায় পিপিআর বা পিপিএস অনলাইনে, সেটা করা যাবে না। স্কুলে তোমাদের যেতে হবে এবং স্কুলে গিয়েই তোমাদের পিপিআর বা পিপিএস হেডমাস্টারের মাধ্যমে অনলাইনে স্কুল থেকেই করতে হবে। এবার বলি পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনিতে কি হয়। এটাতে শুধু তোমাদের যে খাতাটা তার স্ক্রুটিনি হয়, অর্থাৎ নাম্বার ঠিকঠাক প্রত্যেকটা জায়গাতে যোগ করা হয়েছে কিনা, প্রত্যেকটা দাগে নাম্বার পড়েছে কিনা, সেটাকে রিটোটাল করা হয়, করে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এটা কারা করবে? যারা পাশ করে গেছো, নাম্বার বাড়ানোর জন্য এই পিপিএস তাদের জন্য। পিপিআর কাদের জন্য? পিপিআর হচ্ছে যে সকল ক্যান্ডিডেটরা অকৃতকার্য হয়েছো বা ফেল করেছো। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশনে পরিষ্কার বলা আছে যে পিপিএস তারা করবে যারা পাশ করা ক্যান্ডিডেট, আর পিপিআর কারা করবে? যারা ফেল করেছে সেই সকল ক্যান্ডিডেট, অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ। যে সকল ক্যান্ডিডেটরা ফেল করে গেছো, রিভিউ কথা অর্থ হচ্ছে পুনরায় সেই খাতাটাকে রিভিউ করা অন্য এক্সামিনারকে দিয়ে। পিপিএস হচ্ছে নাম্বারটা রিটোটালিং করা, প্রত্যেকটা দাগে নাম্বার পড়েছে কিনা। আর পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ, যেটা হচ্ছে পুনরায় খাতাটাকে মূল্যায়ন করা, অর্থাৎ তোমার খাতাটা ঠিকঠাকভাবে দেখা হয়েছে কিনা, তুমি পাস করতে পারবে কি পারবে না, তার জন্য পুনরায় অন্য একজন নতুন এক্সামিনার সেই খাতাটাকে পুনরায় চেক করবেন, সেটাকে বলা হচ্ছে রিভিউ। সেটা কারা করবে? যারা ফেল করেছো তারা। ওকে, কবে থেকে করবে আমি তোমাদের বলে দিই। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই পিপিআর এবং পিপিএস এর টাইম হচ্ছে 2 তারিখ থেকে শুরু হয়েছে পিপিআর এবং পিপিএস। 17ই মে 2025 পর্যন্ত এই পিপিআর পিপিএস কিন্তু চলবে। পিপিএস করার জন্য যারা পাশ করা ক্যান্ডিডেট তাদের জন্য পার সাবজেক্ট পিছু তোমাদের 80 টাকা করে কিন্তু খরচ পড়বে পিপিএস এর জন্য। আর পিপিআর এর জন্য খরচ পড়বে কত? 100 টাকা পার পেপার। যারা ফেল করেছো তারা তো পিপিআর করবে, তাদের জন্য পার পেপার 100 টাকা করে তোমাদের খরচ কিন্তু দিতে হবে। স্কুল তোমাদের 1 টাকা করে বেশি চার্জ কিন্তু নিতে পারে। ক্লিয়ার হলো? গেল দুটো প্রসেস, অর্থাৎ একটা হচ্ছে পিপিএস, একটা হচ্ছে পিপিআর। কারা করবে আমি তোমাদের বলে দিলাম। এবার আসছি সেই পয়েন্টে, যদি দেখা যায় পিপিআর বা পিপিএস করে তোমরা কোনো উপকার পেলে না, তোমাদের নাম্বার বাড়লো না, সেক্ষেত্রে তোমাদের কাছে খোলা থাকে কি আরটিআই, অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 অনুযায়ী তথ্য জানার অধিকার আইন। এটা করলে কি হবে? এই আরটিআই করলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে বোর্ড তোমাদেরকে
তোমাদের খাতার জেরক্স কপিটা দিয়ে দেবেন। আরটিআই করার জন্য স্ক্রিনে দেওয়া দেখো একটা নোটিফিকেশান, যেখানে বলা হচ্ছে নর্থ বেঙ্গল, বর্ধমান, কলকাতা এবং মেদিনীপুর অফিস, এই 4টে সেক্টর রয়েছে আরটিআই করার। এখানে বলা হচ্ছে যে আরটিআই এর একটা ফরম্যাট দেওয়া হয়েছে, যেখানে 10 টাকার একটা কোর্ট ফিস তোমাদের দিতে হয়। যে কোনো উকিল বা অ্যাডভোকেটকে দিয়ে তোমরা এই আরটিআই কিন্তু করাতে পারবে, যারা আইন বিশেষজ্ঞ বা আইনের লোক। 10 টাকা স্ট্যাম্প পেপারে এই আরটিআই কিন্তু তোমাদের করতে হবে একটা নির্দিষ্ট ফরম্যাট মেনে। বলা হচ্ছে নর্থ বেঙ্গল কাদের জন্য, যাদের রোল নাম্বার 2 দিয়ে শুরু তাদের জন্য নর্থ বেঙ্গলের যে রিজনাল অফিস সেটা, 4 দিয়ে যাদের রোল নাম্বার শুরু তাদের বর্ধমান অফিস, 6 দিয়ে যাদের শুরু তাদের মেদিনীপুর অফিস এবং 8 দিয়ে যাদের শুরু তাদের কিন্তু কলকাতা অফিস। ওকে, এবার দেখো এই আরটিআইটা কতদিনের মধ্যে তোমাদের করতে হবে। আরটিআইটা তোমাদের 75 দিনের মধ্যে কিন্তু পৌঁছাতে হবে অফিসে, অর্থাৎ 16 জুলাই 2025-এর মধ্যে আরটিআই কমপ্লিট করে দিতেই হবে। এটা কখন করবে তোমরা, যখন পিপিএস বা পিপিআর এর রেজাল্ট আশানুরূপ হবে না, তখন তোমরা খাতা চেকিংয়ের জন্য আরটিআই কিন্তু করতে পারবে। বোর্ডের থেকে জেরক্স কপি তোমরা পেয়ে যাবে। আরটিআই এর জন্য তোমাদের সেলফ অ্যাটেস্টেড মার্কশিট প্রয়োজন হবে এবং এখানে আরটিআই তুমি যদি করতে চাও তাহলে শুধুমাত্র তুমি নিজে যাবে। ওকে, লিগাল গার্জিয়ান ছাড়া আর কেউ কিন্তু প্রপার ডকুমেন্ট ছাড়া এই আরটিআই করতে পারবে না। তবে আমি বলবো তোমরা নিজেরাই করো। ওকে, এখানে পার কপি, পার ফটোকপির চার্জ অনুযায়ী 2 টাকা করে তোমাদের লাগবে। যদি তুমি 20 পেজ লিখে থাকো সেক্ষেত্রে 40 টাকা তোমাদের খরচ দিতে হবে আরটিআই এর জন্য, আর 10 টাকা স্ট্যাম্প পেপারের যে চার্জ তোমাদের রয়েছে সেই চার্জটা কিন্তু দিতে হবে। এবার বলা হচ্ছে যে যদি কোনো ক্যান্ডিডেট পিপিআর বা পিপিএস তোমরা করে থাকো, তাহলে পিপিআর পিপিএস এর রেজাল্টের পরেই কিন্তু তোমাদের এই আরটিআইটা হবে, না হলে কিন্তু আরটিআই তার আগে হবে না। নামটা নিচে দেওয়া রয়েছে এই নোটিফিকেশনে, সেটা একটু আমি তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এইভাবে পুরো আরটিআই এর যে প্রসেস সেটা তোমাদের করতে হয়। এখানে নাম্বার বাড়ার কিন্তু সম্ভাবনা অবশ্যই তোমাদের থাকবে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট তোমাদের থাকার কথা নয়। এবার আমি চলে আসছি আরও একটি নোটিফিকেশানে, যেটা হচ্ছে আমাদের 11-এ ভর্তি হতে গেলে কত মার্কস লাগবে। দেখো এক একটা সাবজেক্টের মার্কস এক এক রকম কিন্তু প্রয়োজন হয়। ওকে, অনেকে জিওগ্রাফি নিয়ে পড়তে চায়, অনেকে ম্যাথ নিয়ে পড়তে চায়, এক একজনের কিন্তু যে মার্কসের যে ভ্যারিয়েশন সেটা এক এক রকম থাকে। যেমন ধরে নাও ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি নিয়ে যারা পড়বে তাদের মাধ্যমিকে 35% মার্কস কিন্তু ম্যাথমেটিক্সে থাকতে হবে। বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে যারা পড়বে তাদের মাধ্যমিকে লাইফ সায়েন্সে 35% পেয়ে থাকতে হবে। আচ্ছা, যারা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়তে চাইছো তাদের ফিজিক্যাল সায়েন্স অথবা ইকুইভ্যালেন্ট পেপারে 35% মার্কস থাকতে হবে, এবং যারা জিওগ্রাফি নিয়ে পড়তে চাইছো তাদের জিওগ্রাফিতে 35% মিনিমাম মার্কস থাকতে হবে। এবার প্রশ্ন থাকতে পারে যে দাদা আপনি তো বললেন তাহলে আমি 30 বা আমি 35-এর কম পেয়েছি, আমি কি এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবো? না, মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা 35% মিনিমাম পেতেই হবে। তাহলে আমি কত নাম্বার পেলে এই সাবজেক্টগুলো পাবো সেটা কম্পিটিশানের ওপর, ফর্ম ফিল আপের ওপর নির্ভর করছে। সেই স্কুলে কত কম্পিটিশান হচ্ছে বা ছাত্রছাত্রীরা কি সাবজেক্ট নিয়ে পড়ছে বা ছাত্রছাত্রীদের কত মার্কস সেখানে হাইয়েস্ট উঠেছে, সেই অনুযায়ী সেই স্কুল কিন্তু ঠিক করবে যে কত মার্কসে তারা ভূগোল পড়তে দেবে বা কত মার্কসে তারা এই সাবজেক্ট পড়তে দেবে। আশা করছি এখান থেকে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তো স্কুলে চলে যাও, ডকুমেন্টসগুলো দাও, দিয়ে পিপিআর পিপিএস তুমি করাও, তার পরবর্তীতে পছন্দ না হলে তুমি আরটিআই করাও। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ।